লেন্সের প্রথম ক্লাস। লেন্স যেটাকে আমরা স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস বলে বলবো। স্ফেরিক্যাল গোলীয় প্রতিসারক তল, গোলীয় প্রতিসারক তল, স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্স। কনকেভ হচ্ছে অবতল আর একটা হচ্ছে উত্তল। ছবিতে যেটা দেখিয়েছি, এই প্রথমটা হচ্ছে কনকেভ অবতল আর এইটা হচ্ছে উত্তল। এইটা হচ্ছে মিডিয়ামটা আর এটা এয়ার মিডিয়াম। এটা প্রতিসরাঙ্ক মিউ, এটাও এয়ার আর এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। তো নিচেরটা হচ্ছে উত্তল আর কনভেক্স, উপরেরটা কনকেভ। তো এই যে গোলীয় তলে কতগুলো পয়েন্ট আছে, যেমন হচ্ছে প্রথম হচ্ছে পোল হচ্ছে আমরা যে স্ফেরিক্যাল সারফেসটা নেব তার একদম মধ্যবিন্দুটা, যেটা আমরা এইটাতে দেখতে পাচ্ছি। এই যে এইটাতে এম আর এম ড্যাশের মাঝখানে এই যে পি বিন্দু, এইটাকে এইখানে পি বিন্দু পাওয়া যাবে। এই পি বিন্দুটাই হবে এর ক্ষেত্রে পোল বা মেরু। তারপরে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, যেটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র হচ্ছে এটা যে সারফেস, স্ফেরিক্যাল সারফেস, তার যে সেন্টার, এই যে সেন্টার আমরা সি ধরেছি, এটাকে বলা হচ্ছে তার সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। রেডিয়াস অফ কার্ভেচার, এবার পি থেকে এই সি পর্যন্ত সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা সাধারণত ডিনোট করি আর দ্বারা, ক্যাপিটাল আর দ্বারা। এরপরে হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটাকে বলা হচ্ছে মুখ্য অক্ষ, প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ, প্রধান অক্ষ হচ্ছে এই পোল থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত যে স্ট্রেট লাইন পাওয়া যাবে, যোগ করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যাবে ওটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, ওটা হচ্ছে পিসি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উন্মেষ বা অ্যাপারচার হচ্ছে আমরা যে লেন্সটা নিয়েছি তার যে ওই যে এম থেকে এম পর্যন্ত এই যে দূরত্ব, এই অংশটাকে তার অ্যাপারচার বলা হয়। মানে আমরা অ্যাপারচারটা মাপবো কী করে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে এম থেকে এম ড্যাশ পর্যন্ত আমরা একটা স্ট্রেট লাইন টানবো, এই যে ডিস্টেন্সটা পাবো এটাকে বলা হচ্ছে তার অ্যাপারচার বা উন্মেষ। এরপরে আমরা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা অবতল তল নিয়েছি, কনকেভ সারফেস একটা নিয়েছি। এই কনকেভ সারফেসে একটা প্রতিসরণের হবে, প্রতিসরণের জন্য একটা গাউসের সমীকরণ বলে একটা সমীকরণ পাওয়া যায়, ওইটা প্রতিষ্ঠা করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওটা হচ্ছে অবজেক্ট। আমরা প্রথমে কীভাবে করেছি, ছবিটা এঁকেছি। আগে আমরা এইখান থেকে সি হচ্ছে রেডিয়াস, সেন্টার অফ কার্ভেচার, আমি এরকম একটা সিএন একটা সরলরেখা টেনে নিয়েছি। তারপরে আমি অবজেক্টটা, ও হচ্ছে অবজেক্ট বস্তু, এখান থেকে এ পর্যন্ত আমি যোগ করেছি, দিলে এটা হলো ইনসিডেন্ট রে। এরপরে আমি মাঝখানে একটা আই ধরে নিয়েছি, এটাকে ইমেজ বলা হচ্ছে। এই ইমেজ থেকে আমি ডট ডট করে টেনে এইটাকে সরলরেখা বরাবর পেছনের দিকে আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে প্রতিষ্ঠিত রিফ্র্যাক্টিভ রে, এবিটা। তাহলে এই পথে আলোকরশ্মিটা মিউ2 যে সারফেস, মিউ2 সারফেসে যাচ্ছে। তাহলে কোথা থেকে না, মিউ1 মিডিয়াম থেকে মিউ2 মিডিয়ামে যাচ্ছে। এখানে আমরা এম ড্যাশ একটা কনকেভ সারফেস ধরে নিয়েছি, যার পিটা হচ্ছে পোল। তো এমত অবস্থায় আমাকে এই মিউ1 মিউ2 এইরকম দিয়ে আমাদেরকে একটা ইকুয়েশান বানাতে হবে। এই ইকুয়েশান বানানোর জন্য আমি প্রথমে ধরে নিচ্ছি এওসি ত্রিভুজ। আচ্ছা, এওসি ত্রিভুজ মানে বড় ত্রিভুজটা। এইখানে দেখো, এইখানে এইটা কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আই হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে আর।
রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, কারণ হচ্ছে এটাই তো অভিলম্ব, এটাই তো এক্ষেত্রে অভিলম্ব, তাহলে এর সঙ্গে অভিলম্বের সঙ্গে যে কোনটা বলছে সেটা যা, তার মানে আমি এইখানে আটটা লিখতে পারতাম, এই আটটাকে আমি ওখানে প্রতিপক্ষ কোণ হিসেবে নিয়ে চলে গেছি। এবারে এইখানে আমি একটা থিটা কোণ ধরেছি, তাহলে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব কি না সাইন আই, এর ক্ষেত্রে সাইন আই বাই হচ্ছে তার বিপরীত বাহুটা ও সি ইজিক্যাল টু সাইন থিটা, হচ্ছে সাইন থিটা বাই তার বিপরীত, সাইন থিটা যদি হয়ে থাকে তার বিপরীত বাহু হচ্ছে এ ও, হয়েছে। এবারে এইখান থেকে আমরা করবো কি না সাইন আই বাই সাইন থিটা, এইটাকে করে নিলাম, এটা করলে আসবে কি না ও সি বাই আসবে ও। এবারে আরেকটা হচ্ছে এ সি আই ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রেও একই রকমভাবে আমরা এ করবো সাইন আর বাই সাইন আর, যদি এটা হয়ে থাকে তাহলে সিআই হচ্ছে সিআই ইজিক্যাল টু আসবে সাইন থিটা বাই আসবে কত না এআই। এখান থেকে আমরা ঠিক একই রকমভাবে লিখে নিতে পারবো সাইন আর বাই সাইন থিটা ইজিক্যাল টু আসবে সিআই বাই এআই, তাহলে এইটা পাওয়া গেল। এবারে আমরা এ পয়েন্টে ওই যে সারফেসটা নিয়েছি, এই সারফেসের এ পয়েন্টে আমরা রিফ্র্যাকশনটাকে ধরবো, রিফ্র্যাকশনটাকে ধরলে স্নেলস ল অনুযায়ী তাহলে কী করবো, অ্যাট পয়েন্ট পি এ স্নেলস ল অ্যাপ্লাই, স্নেলস ল, তাহলে স্নেলস ল অ্যাপ্লাই করছি। স্নেলস ল অ্যাপ্লাই করলে কি আসবে না মিউ ওয়ান সাইন আই ওয়ান ইজিক্যাল টু আসবে মিউ টু সাইন আর টু, আর সাইন আই আর সাইন আর। এবারে এটাকে করবো কি না এটাকে আমি থিটা দিয়ে ভাগ করে দেবো, সাইন থিটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে সাইন থিটা এটা হবে সাইন থিটা, এবার ভাগ করে দেবো, দিলে দেখো সাইন আই বাই সাইন থিটা, সাইন আর বাই সাইন থিটা চলে এসছে, তাহলে এইটাই সমান আসবে কত না মিউ ওয়ান ও সি বাই ও এ ইজিক্যাল টু মিউ টু বাই সি এ বাই সিআই বাই এ, তাহলে এইটা দাঁড়ালো। এবারে দেখো আমরা সবসময়ের জন্য লেন্সের যতগুলো বা আমরা যে লেন্স হোক বা আমরা যে মিরারের ক্ষেত্রে যে রে কথাগুলো পড়বো সবগুলো কিন্তু কোএক্সিয়াল রের কথা পড়বো, কোএক্সিয়াল মানেটা হচ্ছে সমাক্ষীয় রশ্মি, অর্থাৎ যে আমরা যে প্রধান যে অ্যাক্সিসটা প্রিন্সিপাল অ্যাক্সিসটা ধরেছি, প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি আমরা রশ্মিগুলোকে ধরবো, বেশি দূরের রশ্মিগুলোকে ধরলে চলবে না, আমাদের এটা মনে রাখতে হবে। আর আমরা যে দর্পণগুলো ব্যবহার করব, দর্পণগুলোর অ্যাপারচারটা স্মল হতে হবে, আবার অবজেক্টগুলোকে যে ধরবো অবজেক্টগুলো হবে পয়েন্ট সাইজ হবে, ব্রড হবে না, আর অবশ্যই সিচুয়েটেড হবে অন পিসি, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে সিচুয়েটেড হবে। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এইগুলো হচ্ছে ধরে রাখতে হবে, মানে যতগুলো আমরা প্রমাণ করব যাই ধরে না কেন এক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখতে হবে, সেটা মিরর হোক আর লেন্স হোক। তো এবারে আমরা একটু চেঞ্জ করে নিব, তাহলে ও এ যেটা লিখেছি ও এ মিনস এইটা, তার মানে ওটা যদি প্যারা অ্যাক্সিয়াল রে হয়ে থাকে তাহলে সেইটাকে আমরা এ করে নিব, তাহলে মিউ ওয়ান ইন্টু ও সি বাই আসবে ওপি হবে, ওপি, আর বা পিও করতে পারি, আর একটা হচ্ছে মিউ টু পিও করি, আর একটা হচ্ছে মিউ টু সিআই
এআই যেটা আছে, এআই মিনস এইটা, এআইটা মানে হচ্ছে পিআই, তাহলে এইটা চেঞ্জ করলাম, এইটা গুরুত্বপূর্ণ। এবারে কি করতে হবে না, এবারে মানগুলো বসাবো। এবারে দেখো ওসি আমরা যেটাকে বসাচ্ছি, ওসি হচ্ছে এইটা, ওসি মানে আমরা পিও মাইনাস পিসি করবো, তাহলে ওসি জায়গায় লিখবো, তাহলে মিউ ওয়ান ইন্টু ওসির জায়গায় লিখবো পিও মাইনাস পিসি, বাই আসবে পিও ইজিক্যাল টু মিউ টু, সিআই সমান লিখবো কি পিআই মাইনাস পিসি বাই পিআই। তাহলে এখান থেকে দেখো মিউ ওয়ান মাইনাস পিসি বাই পিও ইজিক্যাল টু মিউ টু ওয়ান মাইনাস পিসি বাই পিআই, এটা না হলো। আচ্ছা, এবারে মিউ টু মাইনাস মিউ ওয়ানটাকে মানগুলো বসিয়ে দিই। এবারে দেখো মিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস পিসি, পিসি মানে হচ্ছে আর। আচ্ছা, এবারে এইখানটায় একটা গুরুত্বপূর্ণ জিনিস, আরটাকে আমরা কী করবো, আরটা দেখো আমি মাপবো কিন্তু এইখান থেকে এই দিকে, কিন্তু আলোকরশ্মি যাচ্ছে, আলোকরশ্মির যে ডাইরেকশান সেটা হচ্ছে অ্যাকর্ডিং পি, তো অপোজিট ডাইরেকশান হচ্ছে, অপোজিট ডাইরেকশানের জন্য এটা আসছে মাইনাস, এটা বসাবো। আর পিও মিনস হচ্ছে ইউ, অবজেক্ট ডিস্টেন্সকে মাইনাস ইউ ধরবো, কারণ উল্টো, ইজিক্যাল টু মিউ টু ওয়ান মাইনাস পিসি মিনস মাইনাস আর পিআই মিনস হচ্ছে মাইনাস ভি। এই তাহলে চেঞ্জ হলো কি না, মিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর বাই ইউ ইজিক্যাল টু মিউ টু ওয়ান মাইনাস আর বাই ভি। বুঝছে? এবারে এইটাকে যদি একটু চেঞ্জ করি, একটুখানি চেঞ্জ করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজিক্যাল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এটা দাঁড়াবে। তো এটাকেই বলা হচ্ছে গস সমীকরণ, গস ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে গস ইকুয়েশন, ঠিক আছে। এবারে এই গস ইকুয়েশনে আমাদেরকে একটু চেঞ্জ করবো। ধরো আমি এই যে ইয়েটা স্ফেরিক্যাল সারফেসটা নিয়েছি, স্ফেরিক্যাল সারফেসটা ধরো এয়ার মিডিয়ামে আছে, তাহলে এয়ার মিডিয়ামে যদি থাকে তাহলে ফর এয়ার মিডিয়াম মিউ ওয়ান ইজিক্যাল টু ওয়ান, এটা ধরবো তখন, এবং মিউ টুটাকে আমরা মিউ ধরবো, তাহলে মিউ বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু মিউ মাইনাস ওয়ান বাই আর। তো এই ইকুয়েশানটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ ইকুয়েশান, প্রচুর কাজে লাগবে। তাহলে আমরা যে কোনো একটা ধরো এর ক্ষেত্রে স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে দেখলাম, এটা আমরা অবশ্যই একটা কনকেভ সারফেসের ক্ষেত্রে দেখলাম। আমরা যদি কনভেক্সের ক্ষেত্রেও দেখি, কনভেক্সের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা ইকুয়েশান পাবো, শুধু আমি একটু বলে দিই তার ক্ষেত্রে পরিবর্তনটা কী আছে। আচ্ছা, আমরা যদি এরপরে একটা কনকেভ সারফেস নিয়ে থাকি, কনকেভ সারফেসের ক্ষেত্রে পরিবর্তন তেমন কিছু নেই, একই লেখা থাকবে, শুধু আমরা পরিবর্তনটা এই জায়গাটাতে CAO এই ট্রায়াঙ্গেল ধরবো। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কোনটা প্রথমে, এইটাকে এইটা আই হয়েছে আর এইটা আর হয়েছে, তার মানে এই কোনটা আসবে, এই কোনটা সমান হচ্ছে কত
না সাইন 180 মাইনাস আই বাই আসবে কত না সিও ইজিক্যাল টু সাইন থিটা বাই সাইন থিটা যদি এটা থাকে মানে এইটা আসবে এই এরপরে হচ্ছে সি সি এ আই এইটার ক্ষেত্রেও পরিবর্তনটা এইটা শুধু সাইন 180 মাইনাস আর 180 মানে এই কোনটা বাই আসবে সিআই ইজিক্যাল টু সাইন থিটা বাই এআই। একই রকম করব সাইন আই আচ্ছা দেখো অল সাইন এটাতে সাইন প্লাস আসবে তার মানে এটা শুধু সাইন আই হয়ে যাবে, এইটা চেঞ্জ করলে শুধু সাইন আই চলে আসবে আর এটা করলে শুধু সাইন আর চলে আসবে। আর বাদ বাকি একই হয়ে গেল। একই রকমভাবে আমি মানগুলো বসালে এর ক্ষেত্রেও ঠিক একই রকম ইকুয়েশানটা পাবো, যে ইকুয়েশানটা আগে পেয়েছিলাম μ2/v মাইনাস μ1/u ইজিক্যাল টু μ2 মাইনাস μ1/r। তো এটার ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এই μ1টাকে 1 ধরবো, μ2টাকে μ ধরলে আমরা যে ইকুয়েশানটা পাবো। এরপরে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখো যে অবজেক্টটাকে ধরেছি কিন্তু লঘু মাধ্যমে রেয়ার আর মিডিয়াম, কিন্তু আমরা যদি বস্তুটাকে ঘনমাধ্যমে ধরলেও আমরা ছবি এঁকে নিতে পারবো, ছবিগুলো একই রকম এবং প্রমাণও একই আসবে। শুধু লাস্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে যে ইকুয়েশানটা একটু পাল্টাবে। ইকুয়েশানটা আমরা যেটা করেছিলাম μ2/v মাইনাস μ1/u ইজিক্যাল টু μ2 মাইনাস μ1/r, এইটা পাল্টে আসবে কত না μ1/v মাইনাস μ2/u ইজিক্যাল টু μ1 মাইনাস μ2/r। তাহলে এটা কার ক্ষেত্রে হলো না অবজেক্ট ইন রেয়ার আর মিডিয়াম আর এটা হচ্ছে অবজেক্ট ইন ডেন্সার মিডিয়াম তাহলে ডেন্সার মিডিয়ামের ক্ষেত্রে এটা, আর রেয়ার আর মিডিয়ামের ক্ষেত্রে লঘু মাধ্যমের ক্ষেত্রে এই ইকুয়েশানটা। এই ইকুয়েশানগুলো আমাদের কেন দরকার না পরে আমরা এই ইকুয়েশানকে নিয়ে অনেকগুলো কাজ করব, তার জন্য কাজে লাগবে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা লেন্সের চলে এলাম, স্ফেরিক্যাল সারফেস থেকে একদম লেন্সে চলে এলাম। এবারে লেন্স কয় প্রকার, লেন্স আমাদের যেমনি ছিল স্ফেরিক্যাল সারফেস যেমনি ছিল, লেন্সও আমরা টাইপগুলো ধরবো কনভেক্স আর কনকেভ। কনভেক্সও আবার তিনটা টাইপ থাকে, যেটা হচ্ছে বাইকনভেক্স অর্থাৎ সমতল, এটাকে বলে কি না সমতল। আর হচ্ছে বাইকনভেক্স হলো প্লেনো কনভেক্স অর্থাৎ সমতলোত্তল। আর হচ্ছে প্লেনো কনভেক্স কনকেভ কনভেক্স অর্থাৎ অবতলোত্তল।
অবতলোত্তল, অবতলোত্তল, ঠিক আছে। তার মানে কনভেক্সের এই তিনটা টাইপ। আমরা সমতল যদি বলি এই ধরনের, আর যদি প্লেনও কনভেক্স ধরি তাহলে এই ধরনের, আর যদি অবতলোত্তল ধরি তাহলে এই ধরনের, এই ধরনের, এইটাকে বলা হচ্ছে অবতলোত্তল। আর একই রকমভাবে আমরা কনকেভের ক্ষেত্রেও পাবো, কনকেভের ক্ষেত্রেও ঠিক একই রকম পাবো, বাইকনকেভ, প্লেনো কনকেভ, কনভেক্সো কনকেভ, কনভেক্সো কনকেভ, অর্থাৎ পাবো কি সমবতল, সমতলাবতল, আর হচ্ছে উত্তলাবতল, উত্তলাবতল, এইগুলো পাওয়া যাবে। এবং তার ক্ষেত্রে আমরা যে এগুলো জানি, একটা উত্তল লেন্সের ক্ষেত্রে সেই একই রকমভাবে আমরা আগে জেনে এসেছি প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটাকে আমরা প্রধান অক্ষ বলে জানি যেটা। আর সাধারণত আমরা যেটা একটা লেন্সকে কনভার্জিং বা ডাইভার্জিং লেন্স বলে থাকি, আমরা টেনে করে এসেছিলাম। কখন একটা লেন্সকে কনভার্জিং আর ডাইভার্জিং লেন্স বলবো? আমরা যদি একটা উত্তল লেন্স ধরে নিই, উত্তল লেন্সের ক্ষেত্রে একটা কনভেক্স লেন্স যদি ধরে নিই, এই কনভেক্স লেন্সে আলো পড়লে আমরা জানি যে একটা জায়গায় কনভার্জ হয়ে যায়, অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়, কনভার্জেন্ট রেতে পরিণত হয়ে যায়, অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছ মানে কোনো একটা জায়গায় মিলিত হয়। তাহলে কেন হয় সেটা? কেন হচ্ছে? আমরা লেন্সকে এইভাবে ছোট ছোট অংশে আমরা টেনে পড়েছিলাম, ছোট ছোট অংশে ভেঙে নিতে পারি। এই ছোট ছোট অংশে ভাঙলে আমরা দেখতে পাবো যে ছোট ছোট অংশগুলো এক একটা যেন প্রিজমের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলে মনে হচ্ছে। তাহলে প্রিজমের যেটা কাজ সেটা হচ্ছে, প্রিজমের যেটা কাজ হচ্ছে সবসময় রশ্মি তার প্রতিসারক তলে পড়া মানেই আর ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে এইখানে আলোক রশ্মি একটা পড়লো, এখানে পড়লো, এখানে পড়লো, এইখানে পড়লো, এইখানে পড়লো, এইখানে পড়লো, এইখানে পড়লো, এই প্রত্যেকটা জায়গায় যখন আলোক রশ্মি পড়লো, আমরা এই পর্যন্ত রেখাগুলোকে বাড়াবো। তারপরে কি হবে না, বেঁকে যাবে, এরকম বেঁকে যাবে, এটাও বেঁকে যাবে, প্রত্যেকটা তার ভূমির দিকে বাঁকবে, ভূমির দিকে বেঁকে যাবে, প্রত্যেকটা ভূমির দিকে বেঁকে যাবে। এবারে যেটা কাছাকাছি চলে আসছে সেটা ভূমির দিকে কম বাঁকবে। এইভাবে বেঁকে বেঁকে ভূমির দিকে বেঁকে বেঁকে একটা জায়গায় গিয়ে মিলিত হয়ে যাবে। এইভাবে এটাকে কনভার্জিং রেতে পরিণত করছে একটা কনভেক্স লেন্স। আর কনকেভ লেন্সের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, উল্টো দিকে বেঁকে যাবে, উল্টো দিকে মানে ভূমির দিকে বাঁকবে কিন্তু ডাইভার্জিং হয়ে যাবে, মানে অপসারী রশ্মি পরিণত হয়ে যাবে। এরপরে বলছে একটা কনভেক্স লেন্সকে কখন, একটা কনভেক্স লেন্স কখন কনকেভ লেন্সের মতো বিহেভ করবে, একটা কনভেক্স লেন্স কখন কনকেভ লেন্সের মতো। আমরা জানি যেটা যে একটা কনভেক্স লেন্স হচ্ছে একটা কনভার্জিং লেন্স বলা হয়। কখন না, সেটা যখন বায়ুতে থাকছে। বায়ুতে থাকার অর্থ হচ্ছে আমরা লেন্সটা সাধারণত কাঁচ দিয়ে তৈরি হয়, গ্লাস দিয়ে তৈরি হয়, এর একটা প্রতিসরাঙ্ক মিউ আছে, আরআই আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের তুলনায় বাইরে যেটা আছে এয়ার মিডিয়াম আছে, কম হচ্ছে। আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে 1.5, তাহলে এর কিন্তু অনেক কম, অনেক কম, এটা কম হচ্ছে। যদি কোনো কারণে, তখন কিন্তু এই উত্তল লেন্সটা, একটা কনভেক্স লেন্সটা একটা কনভার্জিং লেন্স হিসেবে কাজ করে। যদি আমি এটা ধরো 1.5 আছে, আমি এটাকে 1.6-এর কোনো তরলে আমি ডুবিয়ে দিলাম, ইমার্স করলাম। ইমার্স করে দিলে কি হবে? তখন বলছে না, ওটা তখন যে আলোকরশ্মিগুলো যেগুলো পড়েছিল, প্যারালালি যে আলোকরশ্মিগুলো পড়েছিল একটা বিন্দুতে মিলিত হওয়ার বদলে তখন বলছে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়বে, অর্থাৎ
ডাইভার্জিং রেতে কনভার্ট করে দেবে, অর্থাৎ তখন একটা কনভেক্স লেন্স কনকেভ লেন্সে পরিণত হয়ে যাবে। তার মানে আমরা এমন একটা মিডিয়ামে ওটাকে ইমার্স করব, ডোবাবো, যেখানে যার মিউটা প্রতিসরাঙ্কটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার তুলনায় লেন্সের যে এলিমেন্ট, যে উপাদান, তার যে প্রতিসরাঙ্ক, তার প্রতিসরাঙ্কের থেকে যদি বেশি হয়ে থাকে তার ক্ষেত্রে। আচ্ছা, এরপর রেডিয়াস, সেন্টার অফ কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচার। আমাদের জানা আছে সেন্টার অফ কার্ভেচার কোনটা, রেডিয়াস অফ কার্ভেচার কোনটা। আমরা যদি লেন্স নিয়ে থাকি, লেন্সের ক্ষেত্রে দুটো করে পাওয়া যাবে, এই তলটার জন্য একটা পাওয়া যাবে আর এই তলটার জন্য একটা পাওয়া যাবে। তাহলে এই দুটোর জন্য সেন্টার দুটো আলাদা পাওয়া যাবে। এবারে রেডিয়াসটাও পাওয়া যাবে, এই যে সারফেসটা, এই সারফেসের জন্য রেডিয়াসটা এইটা পাওয়া যাবে, এই রেডিয়াসটা, আর এই সারফেসটার জন্য রেডিয়াসটা পাওয়া যাবে এইটা। তো এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আর আমরা যদি একটা থিন লেন্স নিই, থিন লেন্স মানে যেটাকে পাতলা লেন্স বলা হচ্ছে, পাতলা লেন্স কখন বলবো না, ওর যে কার্ভেচার, আর আমরা যেটা জানি অ্যাপারচার জানি তো। আচ্ছা, থিকনেসটা যদি এই থিকনেসটা যদি ওর রেডিয়াস অফ কার্ভেচারের তুলনায় অনেক কম হয়, এইটার যদি ওর যে রেডিয়াস অফ কার্ভেচারগুলো পাচ্ছি, রেডিয়াস অফ কার্ভেচারের তুলনায় যদি অনেক কম হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো থিন লেন্স। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অপটিক্যাল সেন্টার, যেটাকে আমরা বাংলায় জানি আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, সেটা তোমরা ভালো করে টেনে পড়েছো। অপটিক্যাল সেন্টার যেটা হচ্ছে কিনা ওই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে অবস্থিত এবং ওটা লেন্সের মাঝখানেই থাকবে, যার উপরে বলা হচ্ছে যে একটা তলে যদি আলোকরশ্মি পড়ার পরে, ধরো এইভাবে পড়ার পরে ওই লেন্সের মাঝখানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাওয়ার পরে আবার দেখা যাবে যে যেভাবে ইনসিডেন্ট হয়েছিল ঠিক সেইভাবে যদি ইমার্জেন্ট করে রশ্মিটা, তাহলে মানে প্যারালালি ইমার্জেন্ট করে। যেমন আপতিত রশ্মির সঙ্গে প্রতিসৃত যে রশ্মিটা, যদি নির্গত যে রশ্মিটা যদি প্যারালাল হয়ে থাকে, তাহলে ওই প্রধান অক্ষর ওপরে যে নির্দিষ্ট যে বিন্দু, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে যে নির্দিষ্ট বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে, সেই নির্দিষ্ট সার্টেন সেই পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার অফ অপটিক্যাল সেন্টার। তবে আমাদেরকে এইখানে একটা জিনিস প্রমাণ করতে হবে, পরীক্ষাতে অনেক সময় থাকে দেখি, যে আমরা এখানে যদি ও ধরে নিই, ওটা হচ্ছে এখানে সেন্টার, অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টারটা এই যে লেন্সটাকে যেটাকে আমরা এবি ধরে নিচ্ছি, এই এবিকে সমান অনুপাতে মানে কিভাবে বিভক্ত করে, নির্দিষ্ট একটা অনুপাতে বিভক্ত করবে। মানে বলা হচ্ছে যেটা যে ও একটা নির্দিষ্ট বিন্দু হবে, একটা লেন্সের ক্ষেত্রে ও একটা নির্দিষ্ট বিন্দু, সার্টেন পয়েন্ট অবশ্যই হবে, সেটা প্রমাণ করতে হবে। এবার সেটা প্রমাণ করার জন্য আমরা করবো কি না, এইটাকে একটু বাড়িয়ে দিব বলতে এই বিন্দুকে নিয়ে আমরা একটা সেন্টার করে নিব, মানে সেন্টার অফ কার্ভেচার করে নিব, এবং এই বিন্দুকে নিয়েও আমরা একটা সেন্টার অফ কার্ভেচার করে নিব, C1 C2। তাহলে আমরা করে নিয়েছি। এবারে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এটাকে যদি আমরা কিউ ধরে নিই, এটাকে যদি আমরা আর ধরে নিই, তাহলে C1 ও কিউ ত্রিভুজ ও C2 আর C2